সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গি জেহাদি রাষ্ট্র হয়ে গেছে, এটার যে স্টিগমা লেগে গেছে, এটাকে অন্য কারো উপরে চাপিয়ে দিয়ে এই দোষ এড়ানো যাবে না। একদম, আমরা শফিকুল আলমের সেই পোস্টটা এই মুহূর্তে দেখাচ্ছি, যে তিনি যেটা লিখেছেন, মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে সেটার সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। আমরা মুসলিমদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই, যে ঘটনার জেরে প্রাণহানি এবং সম্পত্তি হানি হচ্ছে। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর্জি জানাচ্ছি। তিনি বলছেন যে এর সঙ্গে নাকি বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, সেটা নাকি একটা অভিযোগ করা হচ্ছে, সেটা নাকি সত্যি নয়। আমি আপনাদের দেখাই এবার যে কিভাবে অনুপ্রবেশ ঘটছে এই রাজ্যে। দেখুন, সেই ভিডিওগুলোও কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে, সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। দেখুন, আপনাদেরকে দেখাই, দেখুন, ধৃত দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল, এই ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হচ্ছে। তার মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে এখানে, সেই বিষয়টা উঠে আসছে। স্যার, আপনি নিশ্চয়ই এগুলোর সঙ্গে একমত হবেন যে অনুপ্রবেশ হচ্ছে এবং ঢোকার চেষ্টা করছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাদের দেশে। এটা তো অনস্বীকার্য। সবসময় বাংলাদেশের মানুষ একটু ভাগ্যান্বেষণে বা একটু সুবিধা কিছু পাওয়ার জন্য ভারতে অনেক আগের থেকে, ধরুন ইয়াতে দেশ বিভাগের পর, তারপরে আবার ৭১-এর পরে, বিভিন্ন সময়ে মানুষ, যখন 15ই আগস্টের পরে মানুষ চেষ্টা করে, মানুষ এমনি সাধারণ মানুষও, গরিব মানুষ যারা বর্ডারিং এরিয়াতে আছে, তারা ওই বাংলা ইন্ডিয়ার ভিতরে গিয়ে ওরা কিছু কাজ টাজ করে একটা কিছু পয়সা টয়সা নিয়ে আসে। আর তো এই জন্য তাদের একটা টেন্ডেন্সি আছে ওখানে ইন্ডিয়াতে যাওয়া। তো সেই দিক দিয়ে এইটাকে একটা আমরা সব সময় এটা আমরা দেখি, যদিও সব সময় আইন কানুন মেনে চলা যায় না। আপনার মানুষ যখন ঢুকে পড়ে, বাস্তবতা তো অন্য জিনিস, আইন দিয়ে অনেক সময় রোকা যায় না। মানুষ যখন অন্বেষণের কারণে ঢুকে, আমাকে তো বলছিল, মানিকা গান্ধী একবার আমাকে বলছিল যে ৬০,০০০ বাংলাদেশি আছে, আমি তাদেরকে ওনার কনস্টিটুয়েন্সিতে আমি তাদেরকে গ্যাস, বিদ্যুৎ, এগুলো সব প্রোভাইড করে তাদের একটা লাইফ লিভিং স্ট্যান্ডার্ডকে সুন্দর করে দেওয়া, তারা আমার ভোটার। এই কথা মানিকা গান্ধী বলছিলেন ঢাকায় বসে। তো এরকম ইয়াতে ধরুন একটা সমৃদ্ধ দেশ থাকলে পাশে মানুষ যায়, এটাই হচ্ছে টেন্ডেন্সি। কিন্তু সেখানে আইনের শাসন প্রবর্তন করা, দেশ টু দেশ এখানে আলোচনার মাধ্যমে এটাকে ফিক্স করা। কিন্তু বাংলাদেশে তো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখলাম যে স্বাধীনতা হলো, তারপরে ৭৫ সালের 15ই আগস্টের পর থেকে বাংলাদেশটা একটা হস্টাইল কান্ট্রিতে পরিণত হলো। সেনা শাসন থেকে দূর করে তারপরে আবার সেনা উইডোদের শাসন, এরকম। তো এখানে ভারতের সাথে যে একটা সম্পর্ক গড়ে তোলা, কোঅপারেশন, সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা কিন্তু বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই করছে, যে ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে আমরাও বেনিফিট। কিন্তু বর্তমান বাংলাদেশের উপদেষ্টারা তো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় না। আমি একটা পোস্ট আপনাদেরকে দেখালাম, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। শফিকুল আলম যে পোস্ট করেছেন তার প্রেক্ষিতে ভারতের তরফ থেকে কি জবাব দেওয়া হয়েছে, আসুন এবার সেটা দেখাই আপনাদের, যে কি বলা হয়েছিল। দেখুন, দেখুন, আমরা পশ্চিমবঙ্গের ঘটনা সম্পর্কে বাংলাদেশের করা মন্তব্যকে সরাসরি খারিজ করছি। যেখানে এই ধরনের অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিষয় ভারতে প্রকাশ করা উদ্বেগের সঙ্গে তুলনা করার একটা কপট প্রয়াস। অনুচিত মন্তব্যের পরিবর্তে বাংলাদেশের উচিত নিজের দেশের সংখ্যালঘু অধিকার রক্ষা করার ক্ষেত্রে আরো বেশি করে মনোযোগ দেওয়া। তাহলে স্যার একটা বিষয় একদম স্পষ্ট, যে বাংলাদেশের তরফ থেকে যাই বিবৃতি দেওয়া হোক না কেন, ভারত কিন্তু সেটা একেবারেই মেনে নিচ্ছে না এবং একেবারেই ধোপে টিকছে না। তাহলে এবার কি করবেন ইউনূস? নিবে না, কারণ আপনার ভারতে বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, এ ধরনের ঘটনা কখনো ভারতে ঘটে।
ভারত একটা সম্প্রীতির দেশ। সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে সুখে শান্তিতে বসবাস করে। দেখুন, আমার আর একটা অভিজ্ঞতা আছে। 71 সালে আমার ঘনিষ্ঠ কিছু লোক, তারা যখন বর্ডার পাড়ি দেয়, তখন ওখানে কিছু লোক চাইছিল আমাদের দেশেরই, যারা ওখানে চলে গেছে হিন্দু, আর এখান থেকে কিছু মুসলমান গেছে, ওরা পেয়ে ওই মুসলমানদেরকে ওরা একটা কিছু হেনস্থা করবে। তো ওখানকার যুব সমাজে সেই বললো যে দেখো, পাকিস্তানে যা ঘটে এটা কিন্তু ভারতে ঘটে না। যারা আমাদের এখানে আশ্রয় নিতে এসছে তাদেরকে সহযোগিতা করতে হবে। তোমাদের সাথে দেশে যে গন্ডগোল ছিল সেটা ওখানে, এখানে না, ভারতে না। এরকম দৃঢ়তার সাথে ওখানকার যুব সমাজ, ওখানকার যারা, তারা বলছে, এবং আমাদেরকে এসে এই কথাটা ওরা কনভে করছে যে আমরা ইচ্ছে করছে আমাদের বাড়িঘর যারা লুট করছিল, ধরুন বাংলাদেশে যারা এই 70-71-এ যারা হিন্দুদের বাড়ি লুট করছে, তারাও ওখানে কিছু গেছিল, যে এখানে টিকতে পারছে না পাকিস্তানিদের আক্রমণে, তখন ওরা ওখানে গেছে। ওখানে পেয়ে ওরা যাদের বাড়ি লুট করছে তারাও একটা প্রতিহিংসামূলক আচরণ করার উদ্যত হয়েছিল। কিন্তু লোকাল লোকজনের, লোকাল যে যুব সমাজ, ছাত্র সমাজ, সাধারণ মানুষ, তারা কিন্তু এটাকে প্রতিহত করছে এবং পরিষ্কার বলছে যে এটা ভারতবর্ষ, এখানে কোনো সাম্প্রদায়িক গন্ডগোল হবে না। ওই স্বাধীনতার পরে ওই হিন্দুরা আবার ফিরে আসে, তারা এই কথা বলছে। আমাদের সেই লোকগুলো, এগুলো একেবারে প্রত্যক্ষদর্শী, আমি নিজের কানে শোনা, যে ভারতে এই ধরনের মন্তব্য, সম্প্রীতি বজায় রাখা, তারা হইছে তোমাদেরকে ওখানে তোমাদের উপর আক্রমণ করছে, লুটতরাজ করছে, কিন্তু ভারতে নয়, এইটা পাকিস্তান নয়, এটা ভারত। এই যে কথাগুলো সাধারণ মানুষ, সরকারের কথা আমি বলছি না, সাধারণ মানুষ ওখানকার, তারা এইভাবে এই দাঙ্গা প্রতিহত করছে। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এবার এই দিক থেকে একটু আলোচনায় আসব যে তাহলে বাংলাদেশের নজর এবার মুর্শিদাবাদে, ভারতের এক তীরেই খেলা শেষ। আসুন এবার সেই দিকে নজর দিই। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কিন্তু মুর্শিদাবাদের দিকে নজর রেখেছে, যে সেখানে বারবার অভিযোগ উঠেছে, এমনকি মুখ্যমন্ত্রীর গলাতেও বলতে শোনা গিয়েছে, এই অভিযোগ তিনিও করেছেন যে বাংলাদেশ থেকে সেখানে লোক ঢুকেছে এবং যার ফলে এতটা অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের পরিস্থিতি। এই নিয়ে ইতিমধ্যেই ভারত সরকারের তরফ থেকে আরও একটা পোস্ট করা হয়েছে। আসুন কি বলা হচ্ছে এই বিষয়ে ভারত সরকারের তরফ থেকে, এবার সেটা আপনাদের দেখাই। দেখুন কি বলা হচ্ছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়কে অপহরণ এবং জানে শেষ করার ঘটনা আমাদের ব্যথিত করেছে। এই ঘটনা অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের একটা ধরনকে অনুসরণ করছে। এমনকি পূর্ববর্তী এই ধরনের ঘটনার অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই যে অজুহাত খুঁজে বা ভেদাভেদ না করে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করা হোক।